মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা ও প্রতিরক্ষা কাঠামো বানিয়ে রেখেছে ইরান। কোনো ভূখণ্ডই ছাড়তে দেবে না ইউক্রেন। রাশিয়ার দেওয়া শান্তি চুক্তির শর্ত সরাসরি প্রত্যাখ্যান কিয়েভের। অন্তর্বাস পরে রাস্তায় বিখ্যাত আমেরিকান সঙ্গীত শিল্পী। অস্বাভাবিক আচরণের পেছনে মাদক বা মানসিক অসুস্থতার সন্দেহ। ইরানের কৌশল বোঝা যেন বড়ই তাই। ডালপালার মতো নিজেদের শক্তিমত্তা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশ। পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বা প্রতিরক্ষা কাঠামো বানিয়ে রেখেছে ইরান। 23 আগস্ট একটি টেলিভিশন সাক্ষাৎকারে এমনই এক মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির দে। তিনি জানান, ইরান সবসময় মিসাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছে, তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এখন তাদের প্রধান প্রাধান্য পরিবর্তন হতে পারে। তবে ঠিক কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে সেসব বিষয়ে অদূর ভবিষ্যতে খোলাসা করা হবে বলেও জানান ইরানের এই প্রতিরক্ষা মন্ত্রী। ইরানের এ ধরনের কৌশলগত বিস্তৃতি নতুন কিছু নয়। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই তেহরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করে আসছে। ইরানের এমন কৌশলের প্রধান উদ্দেশ্য হল সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করা। ইসরায়েলকে চাপে রাখতে লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান। বিশ্লেষকদের ধারণা, যেসব দেশে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় সেসব দেশেই থাকতে পারে ইরানের অস্ত্র কারখানা বা কার্যকরী সামরিক অবকাঠামো। এই প্রক্সি গ্রুপগুলো ইরানের ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে সক্ষম হয়। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান তাদের কৌশল বদলাচ্ছে বলেও মনে করেন অনেক সমর বিশ্লেষক। তাদের মতে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইরান শুধু দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করছে না, বরং তারা এখন বিভিন্ন দেশে ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরিতেও মনোযোগ দিচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যায় যে তেহরান বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সামরিক শক্তির প্রকাশ ঘটাতে চায়। এতদিন যেসব কার্যক্রম অনেকটা গোপনীয়ই ছিল, এখন সম্ভবত নিজেদের সেসব সক্ষমতা প্রকাশ করে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছে দেশটি, যার ফলে তাদের সম্ভাব্য শত্রুরা আরও সতর্ক হবে এবং ইরানের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা হবে। এটি শুধু প্রতিরক্ষার বার্তা দেয় না, বরং একটি কূটনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করে, যা ভবিষ্যতে যে কোনো আলোচনার টেবিলে ইরানকে বাড়তি সুবিধা দিতে পারে। রাশিয়ার তোপের মুখেও যেন হাল ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজ দেশের ভূখণ্ড রক্ষায় অবিচল কৌতূহলের মঞ্চ থেকে উঠে আসা ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তি চুক্তির প্রসঙ্গে নিজের এক গন্ডা জমিও ছাড় দিতে নারাজ ইউক্রেন সরকার। রাশিয়ার শর্ত অনুযায়ী ইউক্রেনীয় সেনারা কোনো ভূখণ্ডই ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 23 আগস্ট জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে একথা জানান তিনি। এই পতাকাটি ইউক্রেনের দখলকৃত এলাকার মানুষদের স্বপ্ন, যারা এটি আঁকড়ে ধরে আছে, কারণ তারা জানে যে আমরা দখলদারকে আমাদের দেশ সঁপে দেব না। এই পতাকা আমাদের শত শত যোদ্ধার কাছে সবচেয়ে প্রিয়, যারা কেবল কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং পুরো ইউক্রেনকেই রক্ষা করছে। বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একদিকে রাশিয়া ধীরে ধীরে তাদের সামরিক চাপ বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে। সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু ইউক্রেনীয় শহর যেমন ডনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনও আটঘাট বেঁধে প্রতিরোধ গড়ে তুলছে এবং রাশিয়ার ভেতর ড্রোন হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জাহির করছে সময়ে সময়ে। দুই পক্ষই সামরিক এবং রাজনৈতিক দিক থেকে নিজেদের অবস্থান দৃঢ় করতে চাইছে, যার ফলে যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। আন্তর্জাতিক মহলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা তুঙ্গে। ইউক্রেন সংকট সমাধানে শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট পুতিন কিছু শর্ত দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আলাস্কা সফরে গেলে পুতিন তার কাছে সেসব শর্ত তুলে ধরেন। পুতিনের শর্ত অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই সামরিক নিরপেক্ষতা ঘোষণা করতে হবে এবং সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা পুরোপুরি ত্যাগ করতে হবে। এছাড়াও তিনি ইউক্রেনের ডনবাস এবং ক্রিমিয়া অঞ্চলের ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু দাবি পেশ করেছেন। কিন্তু জেলেনস্কি পুতিনের দেয়া শর্তগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি জানান, পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয়। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এমন একটি বৈঠকের জন্য প্রয়োজনীয় এজেন্ডা এখনও প্রস্তুত নয়। জেলেনস্কির মতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই বৈঠকটি বিলম্বিত করছে। রাস্তায় শুধু অন্তর্বাস পরে বিচিত্র অঙ্গভঙ্গি করে পুলিশের হাতে পাকড়াও হয়েছেন গ্র্যামিজয়ী আমেরিকান সঙ্গীতশিল্পী লিল নাস এক্স। 21 আগস্ট বৃহস্পতিবার সকালে লস অ্যাঞ্জেলস পুলিশ তাকে আটক করেছে। পুলিশের মুখপাত্র জানিয়েছে, শিল্পী স্টুডিও সিটিতে শুধু অন্তর্বাস পরে হাঁটছিলেন এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দিকে তেড়ে এসেছিলেন। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনাটি নিয়ে সঙ্গীত মহলে এবং তার ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, শিল্পীর এই অস্বাভাবিক আচরণের পেছনে গুরুতর কোনো কারণ থাকতে পারে, যার মধ্যে মাদক সেবন বা মানসিক অসুস্থতার সম্ভাবনা উড়িয়ে দেননি নেটিজেনরা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় ভোরবেলা। স্থানীয় বাসিন্দারা স্টুডিও সিটির রাস্তায় লিল নাস এক্সকে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু লিল নাস এক্স তাদের দেখে আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাদের দিকে ধেয়ে যান। পুলিশ তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং আটক করে। গ্রেফতারের পর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের মুখপাত্রদের মতে, শিল্পীর মধ্যে অতিরিক্ত মাদক সেবনের লক্ষণ দেখা গিয়েছিল, তাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। লিল নাস এক্স এর আসল নাম মন্টেরো লামার হিল। তার গান ওল্ড টাউন রোড দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। এই গানটি তাকে 2টি গ্র্যামি পুরস্কার এনে দিয়েছে। এটি তাকে প্রথম প্রকাশ্যে সমকামী শিল্পী হিসেবে কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড এনে দেয়। তার এই গানটি 1 বছরেরও বেশি সময় ধরে বিলবোর্ডে হট 100 চার্টে শীর্ষস্থানে ছিল, যা একটি রেকর্ড। লিল নাস এক্সের ওল্ড টাউন রোড গানটি 2019 সালে টানা 19 সপ্তাহ বিলবোর্ডের হট 100 চার্টে 1 নম্বর ছিল। এই গানটি 2019 সালের মধ্যে 95 মিলিয়ন মার্কিন ডলার আয় করে। এই পরিমাণ টাকা দিয়ে বাংলাদেশে প্রায় 10টি মাঝারি মানের হাসপাতাল বা 100টি স্কুল তৈরি করা সম্ভব। বিশ্বকাপের ট্রফি হাতে নিয়ে আর ফেরত দিতে চাচ্ছিলেন না ট্রাম্প। স্বর্ণের এই ট্রফিটি হাতে নিয়ে রসিকতায় মেতে ওঠেন আমেরিকার প্রেসিডেন্ট ও ফিফার প্রেসিডেন্ট। 2026 সালের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার পারদ ইতোমধ্যেই চড়তে শুরু করেছে। সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে এই উত্তাপ আরও বেড়েছে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এই ঐতিহাসিক মুহূর্তে তারা শুধুমাত্র 2024 বিশ্বকাপের আয়োজন নিয়ে কথা বলেননি, বরং ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এই আসরের ড্রয়ের দিন তারিখও ঘোষণা করেছেন। ওভাল অফিসে এই সাক্ষাৎকারে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন ইনফান্তিনো ট্রাম্পের হাতে তুলে দেন 2024 বিশ্বকাপের আসল ট্রফি। ট্রফিটি দেখিয়ে ফিফা প্রেসিডেন্ট মজা করে বলেন, আপনি বিজয়ী। এটা শুধু বিজয়ীদের জন্য। আপনি একজন বিজয়ী, তাই আপনি এটা ছুঁতে পারছেন। ট্রফিটা বেশ ভারী। ট্রাম্পও এই সুযোগে রসিকতা করতে ছাড়েননি। তিনিও ট্রফিটি রেখে দিতে চান। আমি কি এটা রেখে দিতে পারি? আমার মনে হয় না আমি এটা ফেরত দেব। এখানেই তো এটা সাজিয়ে রাখতে পারি। ট্রফির পর ইনফান্তিনো ট্রাম্পকে আরও একটি বিশেষ উপহার দেন, 2024 বিশ্বকাপের প্রথম টিকিট। সেই টিকিটে লেখা ছিল প্রথম সারি প্রথম আসন। তবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল টিকিটের নম্বর। সেখানে লেখা ছিল 4547। এই নম্বরটি নিয়ে ট্রাম্পের রাজনৈতিক পরিচয়কে বোঝানো হয়েছে তিনি আমেরিকার 45তম এবং 47তম প্রেসিডেন্ট। 2026 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় আসর। এই প্রথমবারের মতো 48টি দল বিশ্বকাপে অংশ নেবে। এই বিশাল আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট 16টি শহরে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরু হবে 2026 সালের 11 জুন এবং ফাইনাল খেলা হবে 19 জুলাই। এর ড্র অনুষ্ঠিত হবে 2025 সালের 5 ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে।
জন্ম থেকেই বাম হাত কনুই পর্যন্ত থাকায় ১.৫ হাতের মানুষ বলে কটাক্ষ শুনেছেন অনেক। কিন্তু অবিকল মানুষের হাতের মতো দেখতে রোবোটিক কৃত্রিম হাত বা বায়োনিক হাত তার জীবন সম্পূর্ণ বদলে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। সারা জীবন হাত ছাড়া কাটানো নারী গিফট উসেনের জন্য এই বায়োনিক হাত কেবল একটি যন্ত্র নয়, এটি তার স্বপ্ন পূরণের একটি মাধ্যম। যখন বায়োনিক হাতটি তার অর্ধেক হাতে সাবধানে লাগানো হয়, তখন তার মুখে ফুটে ওঠে এক ঝলমলে হাসি। প্রথমবার তিনি তার হ্যান্ডব্যাগটি তুলতে চেষ্টা করেন এবং বায়োনিক আঙুলগুলো সফলভাবে হ্যান্ডেলটি ধরে ফেলে। এটি একটি সাধারণ কাজ মনে হলেও গিফট উসেনের জন্য এটি ছিল এক বিশাল অর্জন। আমি এভাবেই জন্মেছি, এভাবেই বড় হয়েছি। নিজেকে ১.৫ হাতের মানুষ হিসেবে দেখে অনেক সময় হতাশ হয়েছে, কিন্তু মাঝে মাঝে নিজেকে উৎসাহ দিতে হয়েছে। এই হাতটি যখন চালু হবে, তখন আমার জীবনে সবচেয়ে বড় সুখের বিষয় হবে। অবশেষে আমার ২টি হাত হবে এবং হয়তো আমি সবার মাঝে নিজেকে তাদেরই একজন বলে মনে করতে পারবো। নাইজেরিয়ার আওয়া ইবোম রাজ্যে ২৫ বছর বয়সী গিফট উসেনের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই বায়োনিক হাতটি তৈরি করেছে ইমমর্টাল কসমেটিক আর্ট লিমিটেড নামের একটি নাইজেরিয়ান কোম্পানি, যার নাম উবো কোবং, স্থানীয় ইবিবিও ভাষায় যার অর্থ ঈশ্বরের হাত। ইমমর্টাল কসমেটিক আর্ট একটি নাইজেরিয়ান প্রস্থেটিক ফার্ম এবং তাদের তৈরি উবো কোবং বায়োনিক আর্ম মস্তিষ্ক থেকে বিভিন্ন হাতের পেশিতে পাঠানো ইলেকট্রোমায়োগ্রাফি এর সংকেত ব্যবহার করে কাজ করে। তারা সরকার বা এনজিওদের সহায়তায় আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করার আশা করছে, যার আর্থিক সহায়তা নাইজেরিয়া সাধারণ মানুষদের জন্য প্রস্থেটিককে আরও সাশ্রয়ী করে তুলবে। এখন পর্যন্ত এই কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ঘানা থেকেও অর্ডার পেয়েছে। উবো কোবং বায়োনিক্সের গবেষণা প্রধান জানান, উবো কোবং বায়োনিক আর্ম প্রস্থেটিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এটি দেখতে মানুষের হাতের মতো। এতে মানুষের হাতের শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। এতে নখ, বলিরেখা, আঙুলের ছাপ আছে। এটি ইএমজি সংকেত ব্যবহার করে কাজ করে, যা মস্তিষ্ক থেকে হাতের বিভিন্ন পেশিতে পাঠানো হয়। ইমমর্টাল কসমেটিক আর্ট ভবন থেকে বের হওয়ার সময় গিফট উসেন শুধু কৃত্রিম হাতের সফল পরীক্ষার স্মৃতি নিয়েই নয়, বরং এমন এক ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন যেখানে আফ্রিকান উদ্ভাবন আক্ষরিক অর্থেই পঙ্গু মানুষকে সাহায্য করবে।